নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত হাই নিউজের এই বিশেষ আয়োজন হাই টকে। আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আজ সন্ধ্যায় অবশ্যই রাজনীতি নিয়ে কথা বলবো, তবে আশা করব আপনাদের দীপাবলি উৎসব খুব ভালো কেটেছে। উৎসবের মরশুম একেবারে শেষ হয়ে যায়নি, তবে সামান্য কদিনই বাকি আছে, আর তারপরেই রীতিমতো জাঁকিয়ে বসবে নির্বাচনী আবহ। তার সবথেকে প্রথম পর্বে অবশ্যই বিতর্ক শুরু হবে এসআইআর নিয়ে, এবং এসআইআর নিয়ে বিতর্ক শুরু হবে এটাও বোধহয় বলা ঠিক নয়, কারণ ইতিমধ্যেই এই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। আজ আমার সঙ্গে এই টেবিলে যে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন, একদিকে রাজ্যের বিজেপির তরফ থেকে প্রতিনিধি হিসেবে আজ রয়েছেন অমলেন্দু দত্ত, অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থনে আজ কথা বলার জন্য রয়েছেন বিকাশ কর্মকার। দেখুন, আমি অনেকদিন ধরেই বলছি যে এসআইআর নিয়ে যে বিতর্ক আমরা বিহারে দেখেছি, পশ্চিমবঙ্গের বিতর্ক মাত্রার দিক থেকে তার থেকে অনেক বেশি এগিয়ে থাকবে, এবং পশ্চিমবঙ্গে এসআইআর করাটা, বিহারে এসআইআর করা যতটা চ্যালেঞ্জ ছিল নির্বাচন কমিশনের কাছে, পশ্চিমবঙ্গের চ্যালেঞ্জটা তার থেকে অনেক বড় হবে। তবে এ নিয়ে রাজনৈতিক চাপানোতর যেভাবে শুরু হয়েছিল, রাজ্যের শাসক দলের প্রতিক্রিয়া, বিজেপির পাল্টা প্রতিক্রিয়া, এ নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবার আস্তে আস্তে রিয়ালিটিগুলো সামনে আসতে শুরু করেছে। ইনফ্যাক্ট আজ দিল্লিতে বিভিন্ন নির্বাচনী আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক নির্বাচন কমিশন করেছে। সেই বৈঠক সম্ভবত আগামীকালও কিছুটা সময় ধরে চলবে, এরকম একটা ইঙ্গিত আছে। তার সম্পর্কে বিস্তারিত এখন আমাদের সামনে নেই, কিন্তু যে চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের সামনে, অন্তত পশ্চিমবঙ্গে, তার একটা ছবি বেলা গড়াতেই স্পষ্ট হয়েছে। 100-র বেশি বুথ লেভেল অফিসারকে শোকজ করেছে নির্বাচন কমিশন। তারা নাকি তাদের দায়িত্ব পালন করেনি অথবা পালন করতে চাইছেন না। আপনারা জানেন, ইতিমধ্যেই এই বিতর্ক হয়েছে যে কোন কোন অঞ্চলে পশ্চিমবঙ্গের, এমনকি কলকাতা ঘেঁষা এলাকাতে বিএলও যারা বুথ লেভেল অফিসার, তাদের নানাভাবে হুমকির সামনে পড়তে হচ্ছে, এবং তারা নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছেন। এখন যেটা বোঝা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই এই বিএলওরা, বুথ লেভেল অফিসাররা কাজ করতে ভয় পাচ্ছেন। নির্বাচন কমিশনের কাছে নিরাপত্তা চেয়েও তারা খুব একটা যে নিরাপত্তার আশ্বাস পাচ্ছেন এরকম সম্ভবত নয়, এবং তার ফলে তারা কাজটা ছেড়ে দিতে চাইছেন, দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন, যার ফল নির্বাচন কমিশনের তরফ থেকে শোকজ। এ ব্যাপারে একটা স্পেশাল রিপোর্ট হাই নিউজের আগে আপনাদের দেখাবো। কমিশনের তরফে জানানো হয়েছে প্রয়োজনে পুলিশ সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যে বিভিন্ন জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক করে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও নিরাপত্তা বিঘ্নিত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। তবুও নিরাপত্তার আশ্বাসের সত্ত্বেও শতাধিক বিএলওদের দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেছেন, ফলে তাদের হাতে ধরানো হয়েছে শোকজ নোটিশ। কমিশন জানিয়েছে, ব্যাখ্যা সন্তোষজনক না হলেও কড়া পদক্ষেপ নেওয়া হবে। কমিশনের এক পদস্থ আধিকারিক বলেন, বিএলওরা ভোটার তালিকায় কাজ করেছেন, তাদের ভয় দেখানো বা বাধা দেওয়া হলে কোনোভাবেই সহ্য করা হবে না। জেলা প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, তবুও যদি কেউ দায়িত্বে অবহেলা করে তাহলে তা কমিশনের আদেশ অমান্য করার সমান। কেন কাজ করতে চাইছেন না বা একাংশ বিএলও সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হেনস্থা ও ভয় দেখানোর অভিযোগ আসছে কমিশনে। বিশেষ করে যেসব এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ছে বা নতুন নাম তোলার সময় বাধা দেওয়া হচ্ছে, সেসব জায়গাতে বেশি চাপের মুখে পড়ছেন বিএলওরা। অভিযোগ, কলকাতার কসবা, খিদিরপুর ও গুলশন কলোনির মতো জায়গাতেও কর্মীদের বন্দুক দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। অনেকে প্রাণনাশের হুমকিও পেয়েছে। একাংশ কর্মীর দাবি, ভুয়ো ভোটারের নাম বাদ পড়লে রাজনৈতিক দলগুলো চাপে পড়বে, তাই তাদের নানাভাবে ভয় দেখানো হচ্ছে। এই পরিস্থিতিতে কমিশনের কাছে পর্যাপ্ত নিরাপত্তা ও নিরপেক্ষভাবে কাজ করার পরিবেশ দাবি জানাচ্ছে তারা। রাজনৈতিক মহলের মতে, কমিশনের এই শোকজ পদক্ষেপ স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, দায়িত্ব এড়িয়ে যাওয়া চলবে না। ভোটের আগে কমিশনের এই কড়া অবস্থান নির্বাচন প্রস্তুতির গুরুত্বকে আরও বাড়িয়ে তুলছে। হাই নিউজ নেটওয়ার্ক। বুঝতেই পারছেন, বিএলওদের এখন এমন একটা অবস্থা, তাদের মানে শ্যামরাখি না কুলরাখি পরিস্থিতি। অর্থাৎ একদিকে তারা হুমকির মুখে পড়ছেন রাজনৈতিক দলের, অন্যদিকে নির্বাচন কমিশন শোকজ করছে, কাজ ঠিকভাবে না করলে রীতিমতো কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কথা হচ্ছে, সে এই সরকারি কর্মচারী যারা কমিশনের হয়ে কাজ করছেন, তারা কাজ করতে পারবেন না বা কেন তাদের কাজে বাধা দেওয়া হবে, তাদের ভয় দেখানো হবে? আমার মনে হয়
সবার আগে বিকাশকেই প্রশ্ন করি, রাজ্যের শাসক দলের সমর্থনে বিকাশ আজ এসছেন। এই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েই তো প্রশ্ন উঠে যাবে বিকাশ, যদি এই রাজ্যে সরকারি কর্মীরা ঠিকভাবে কাজ করতে না পারে। আচ্ছা, প্রথমেই দীপাবলির শুভেচ্ছা। দীপাবলি চলছে, পার্থদাকেও শুভেচ্ছা। ঘটনা হচ্ছে বিএলওরা কিছু জায়গাতে আপনার কথা মতো হুমকি পেয়েছে, বা তাদের কথা মতো তারা হুমকি ধমকি এই সমস্ত অসুবিধার বা বাধার সম্মুখীন হয়েছে। এই কথাগুলো আপনাদের কাছে আমরা শুনছি বা মিডিয়া মারফত আমরা শুনছি, অথচ একেবারে সামনে গ্রাউন্ড লেভেলে এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে থাকতো, সেই সমস্ত এলাকার থেকে কোনো না কোনো ভিডিও ফিডব্যাক ইত্যাদি উঠে হয়তো আসতো, যদিও সেটা আসেনি, আমরা এখনো দেখিনি বা আপনারাও দেখাতে পারেননি। এবার প্রশ্ন থাকলো বিএলওদের, যারা বিএলও অ্যাসাইন্ড হয়েছে তাদের ক্ষেত্রে আমার কয়েকটা প্রশ্ন আছে। আপনারা এতদিন পর্যন্ত যাদেরকে বিএলও দেখেছেন বা আমরা যারা বিএলও দেখেছি, সেই বিএলও এবং এখন যে এই 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে যে এসআইআর হচ্ছে, তাদের ক্ষেত্রে বিএলওদের নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে। একটা সিংহভাগ সেই বিএলওদের নাম পরিবর্তন হয়েছে এবং অন্য নতুন মুখ সামনে আসছে, যাদের এই ভোটার তালিকা বা ভোটার তালিকা সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে অভিজ্ঞতা নেই বললে চলে। এবার তাদেরকে ট্রেনিং দেওয়া হবে বা দেওয়া হয়েছে, তারা কাজ করবে, বাড়ি বাড়িতে যাবে না বাড়িতে থেকে কাজ করছে ইত্যাদি। আমি তো অন্তত আমার অঞ্চলে দেখিনি যে তারা বাড়িতে বাড়িতে কোনো রকম সার্ভে করছে ইত্যাদি। না, এখনো তো এসআইআর শুরু হয়নি, এখনো শুরু হয়নি, অফিশিয়ালি শুরু হবে বোধহয় 2 তারিখের পর। আমি এর আগেও বলেছি। আমার প্রশ্ন হচ্ছে, দেখুন নতুনরা তো কাজ করবেনি, সবসময় পুরনোদের দিয়ে কাজ করাতে হবে এরকম তো হয় না, সরকারি আধিকারিকরাও বদলে যান, কিন্তু নতুনদের সেই অভিজ্ঞতা নেই। কথাটা সেটা নয়, কথা হচ্ছে যদি থাকে অভিজ্ঞতার অভাব হচ্ছে অন্য ব্যাপার, কিন্তু তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকিটা তাহলে কারা দিচ্ছে, কাদের সেই শক্তি আছে যে সরকারি কর্মচারীদের হুমকি দেবে? আপনারা সামনে নিয়ে আসুন, সেই ধরনের ক্লিপিং সামনে নিয়ে আসুন। আমার এইটুকু দাবি থাকলো, যে কোনো মিডিয়া বা আপনাদের সমস্ত মিডিয়া চ্যানেলের কাছে আপনারা সেই ধরনের ক্লিপিং সামনে নিয়ে আসুন, কারা এই ধরনের অভিযোগ করছে। অর্থাৎ বিএলওরা, বেশ এবার আমি অমলেন্দুর কাছে ফেরত আসি। অমলেন্দু, বিএলওরা কাজে বাধার সম্মুখীন হচ্ছেন, তাদের হুমকি দেওয়া হচ্ছে, সম্পূর্ণ এটা প্রচার। এর কোনো বিএলও অন্তত ক্যামেরার সামনে এসে সংবাদ মাধ্যমে বলেননি, যদিও জানি না সেটা বলতে পারেন কিনা বা সেখানেও ভয় পাচ্ছেন কিনা, কিন্তু কোনো প্রমাণ তো নেই যে সত্যি বিএলওদের বাধা দেওয়া হচ্ছে। দেখুন পার্থদা, আজকে ভারতীয় জনতা পার্টি বিগত 10 বছর ধরে বলে আসছে, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময় প্রশাসনিক যে ব্যর্থতা, আজকে বিএলওরা ভয় পাচ্ছেন তার প্রমাণ কি না? বিএলওরা, কয়েকজন বিএলও ইলেকশন কমিশনে অ্যাপিল করেছেন যে তারা এই বুথ লেভেল যে অফিসার করা হয়েছে সেই কাজ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হোক। তার জন্য ইলেকশন কমিশন তাদেরকে শোকজ নোটিশ করেছে যে আপনাদের সমস্ত কিছু ট্রেনিং দেওয়া হয়েছে বা সমস্ত কিছু ব্যবস্থাপনা বোঝানো হয়েছে, তারপর আপনাকে ইলেকশন কমিশনের পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্টের অনুযায়ী, আপনাদের 1950-এর যে অ্যাক্ট, সেই অনুযায়ী আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা তারপরে কেন দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন? তো সেইটা শোকজ যে করেছে ইলেকশন কমিশন, তাতে তারা নিঃসন্দেহে জবাব দেবেন। আজকে যে বিভিন্নভাবে তারা যে ভয় পাচ্ছেন, সেটা আমরা বিভিন্নভাবে প্রচারের আলোয় কতটা এসছে সেটা আপনারাও জানেন এবং আমরাও জানি। তৃণমূলের যে প্রতিনিধি বলছেন যে প্রচার হচ্ছে না, বা আপনারা তারা কেউ এসে টিভি বা মাইকের সামনে বলছেন না যে আমাদেরকে ভয় দেখাচ্ছে তৃণমূল। তৃণমূল তো ভয় দেখাচ্ছে, তৃণমূল ভয় দেখাচ্ছে, সেটা সবার সামনে। কোথাও বিজেপি ভয় দেখাচ্ছে না, কংগ্রেস ভয় দেখাচ্ছে না, সিপিএম ভয় দেখাচ্ছে না, শুধু আপনারাই প্রচার করেছেন। তৃণমূল বিজয়া সম্মেলনের নামে পাড়ায় পাড়ায়, জেলায় জেলায় যে বিজয়া সম্মেলনের মঞ্চ বেঁধে বিএলওদেরকে ভয় দেখানোর যে কার্যক্রম করছে, সেটা দুর্গাপুজোর বিজয়া দশমীর পর থেকেই শুরু হয়েছে। বিজয়া দশমীর পর থেকে তারা বিভিন্ন জেলায়, বিভিন্ন পাড়ায় মঞ্চ বেঁধে তাদের এমএলএ থেকে, এমপি থেকে, মন্ত্রী থেকে, ব্লক লেভেলের তাদের বিভিন্ন ছোটখাটো নেতা থেকে শুরু করে প্রত্যেকে পালা করে বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে বিএলওদেরকে হুমকি দিচ্ছে। তারপরেও যদি সাধারণ মানুষকে কেউ ধুঁয়ো দেখায় যে না, বিএলওদেরকে তো কেউ ভয় দেখাচ্ছে। এখানে একটা পয়েন্ট আছে অমলেন্দুর, আমি আপনার কাছে এই ব্যাপারে ফেরত আসতে চাই যে আমরা কিন্তু দেখেছি একজন প্রাক্তন সাংসদ তৃণমূল কংগ্রেসের, তিনি ওই বিজয়া সম্মেলনের মঞ্চে বলছেন তৈরি থাকুন, বিএলওরা যখন যাবেন তাদের সঙ্গে বাড়ি বাড়ি যান। বিএলওরা কেন তৃণমূল কংগ্রেসের লোক সঙ্গে নিয়ে যাবে, বা তৃণমূল কংগ্রেসই বা কেন বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি যাবে? বিএলওদের ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার অধিকার তৃণমূল দেবে না? আচ্ছা, এবার আমি আপনাকে বলছি, তৃণমূল কংগ্রেস যতগুলো বিজয়া সম্মেলনী ইত্যাদি হয়েছে, তৃণমূল কংগ্রেসের আমাদের দলের সুপ্রিমো
প্রথম থেকে বলেছে তড়িঘড়ি এসআইআর এর বিরোধী আমরা। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 2 বছর থেকে 3 বছর যেই প্রক্রিয়া সম্পন্ন হতে লাগতে পারে সেই প্রক্রিয়া মাত্র 2-3 মাসে করে ফেলাটা একরকম ব্লান্ডার, তাতে অনেক রকম ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, যেটা আমরা কিন্তু বিহার ইলেকশনেও দেখেছি। প্রথম খসড়ায় দেখা গেল যে 65 লক্ষ নাম বা তার থেকে একটু অধিক নাম বাদ, আজকে আবার যে ফাইনাল খসড়া এসছে সেখানে দেখছি 47 লক্ষের কিছুটা বেশি এই নাম্বারটা দিয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশনও যে সঠিক কাজ করেছে তারা তালিকা তৈরি করার ক্ষেত্রে। আপনাদের দলের বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে প্রাক্তন সাংসদরা যদি বলতে থাকেন যে চলুন আমরা বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি যাই, তাহলে বিএলওরা কিভাবে কেন বলবে না? যেখানে বিরোধী দলের থেকে বলে দেওয়া হচ্ছে যে 2 কোটি 1.5 কোটি একটা নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, এই এত সংখ্যক রোহিঙ্গা অনুপ্রবেশকারী এদের নাম বাদ দিতেই হবে, মানে টার্গেট ইসিকে টার্গেট দিয়েছে বিজেপি টার্গেট দিয়েছে। এবং বিজেপির এই টার্গেট বকলমে নির্বাচন কমিশন যেহেতু অনেকটাই বিজেপি নেতা মন্ত্রীর সাথে রিলিভেন্ট হয়ে কাজ করছে, যেটা আমরা অতীতেও দেখেছি, আগের প্রোগ্রামেও বলেছি যে রাহুল গান্ধীর অভিযোগ জবাব দিচ্ছে নির্বাচন কমিশনের বদলে বিজেপি নেতারা। তো সেই দিক থেকে নির্বাচন কমিশন যাদেরকে অ্যাসাইন করেছে বিএলওদের, তাদের কাছে যে মানসিক চাপ যে এই নাম্বারটা বাদ দিতেই হবে, এই ব্যাপারটাকে সামনে রেখে আপনি জাস্টিফাই করছেন যে বিএলওদের সঙ্গে বিএলওদের উপর মানসিক চাপ দেবে তৃণমূল কংগ্রেস, এটা আপনি জাস্টিফাই করছেন? অবশ্যই কোন বৈধ ভোটার যাতে নাম বাদ দিতে পারে তারা। কি থেকে জাস্টিফাই করছেন যে বিজেপি টার্গেট দিয়েছে ইসিকে, বিজেপি টার্গেট দিয়েছে কমিশনকে যে 1 কোটি লোককে বাদ দিতে হবে, সেই জন্য আপনারা বিএলওদের উপর এই মানসিক চাপ তৈরি করছেন? অবশ্যই বিজেপির কাছে এই নাম্বারটা প্রকারান্তরে আপনারা স্বীকার করে নিলেন হুমকি দেওয়া হচ্ছে, বিএলওরা মানসিক চাপে আছেন এবং এই মানসিক চাপ আপনারা দিচ্ছেন। হুমকি নয়, আমাদের পরিষ্কার কথা, যেই টার্গেটটাকে দেওয়া হয়েছে সেই টার্গেটের এত পরিমাণ রোহিঙ্গাই যেহেতু নেই, অনুপ্রবেশকারী রোহিঙ্গা এই ধরনের মন গড়া কথা, স্বাভাবিকভাবে বিএলওদের কাছে এই মানসিক চাপ, তারা কার না কার নাম বাদ দিয়ে দেবে, হয়তো বৈধ ভোটার সেই নাম বাদ দিয়ে দিল। তৃণমূল কংগ্রেসের লোকেরাও নিশ্চয়ই দেখবে যে কোনো বৈধ ভোটার যাতে বাদ না যায়, প্রয়োজনে তাদের সাথে বৈধ ভোটার যাতে বাদ না যায় সেই জন্য বিএলওকে কি বলতে হবে যে আপনাকে দরকার হলে আমরা পৃথিবী থেকে সরিয়ে দেবো? না, একদম সেটা বলা হয়। খুনের হুমকি দেওয়া হচ্ছে, বন্দুক দেখিয়ে হুমকি দেওয়া হচ্ছে শুধু মানসিক চাপ তৈরি করার জন্য। এইগুলো পুরোটাই মন গড়া। আপনি বলছেন মানসিক চাপ আপনারা তৈরি করছেন, এটা নিয়ে আপনার বলছেন অবশ্যই করা উচিত এবং আপনারা জেনে বুঝেই করছেন। অবশ্যই অবশ্যই মানসিক চাপ আর হুমকি ধমকি দেওয়া আলাদা বিষয়। বিজেপি টার্গেট দিয়েছে কমিশনকে যে 1 কোটি লোককে বাদ দিতে হবে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে। তৃণমূল কাউকে হুমকি দেয়নি, এটুকু আমরা প্রথম থেকে বলছি, এখন বলছি প্রমাণ থাকলে। তৃণমূল কি করে সবাই দেখতে পাচ্ছে, আপনাদের কারা বলতে হবে না, টিভি মিডিয়া সবাইকে দেখতে পাচ্ছে। বিজেপি কি করে সেটাও সবাই দেখেছে। আজকে তৃণমূল মানে চোর, চুরি করে, ধমক দেয়, বিজেপি মানে ডাকাত, ধর্ষক। আজকে আর কি চাই? বিজেপি জঙ্গিদের সাথে যুক্ত থাকে, কাশ্মীরে দেখা গেছে। আচ্ছা ঠিক আছে, থামুন। এসআইআর কত লক্ষ বাদ যায় সেটা আগে আপনারা গুনতে থাকুন ঘরে বসে বসে। হ্যাঁ, প্রথমে 65 লক্ষ, পরে 47 লক্ষ, এরপরে আবার দেখতে থাকুন এসআইআর কিভাবে হয়। পার্থদা 2002-এ যখন এসআইআর হয়েছিল, আমাকে একটা কথা আগে জবাব দিন অমলেন্দু, বিজেপির টার্গেট দিয়েছে ইলেকশন কমিশনকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে 1 কোটি লোক নাম বাদ দিতে হবে। না, এখন 2 কোটি বলা হয়েছে। ও তো এখন বলা হয়েছে 2 কোটি। তৃণমূল কংগ্রেস যখন বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক যেটা, সেই ভোট ব্যাংকটা যে সম্পূর্ণ যে অনুপ্রবেশকারী ভোট ব্যাংকের উপর ভরসা করে ওনারা যে সরকার চালাচ্ছেন, সেটা তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে। হ্যাঁ, এই ধরনের অপমান ভোটাররা জবাব দেবেন তো। এই ধরনের অপমান আজকে যে পশ্চিম অনুপ্রবেশকারীদের ভোটে জিতে আসা সরকার, অনুপ্রবেশকারীদের ভোটে জিতে আসা সরকার যে বিগত তিনটে টার্মে প্রমাণ হবে তো, তার জন্যই তো এসআই। তার জন্য আপনি থামুন, আপনি আপনার সময় বলবেন। আজকে এসআইআর 2002-এ গ্রহণ করবে না, 2000, আরে আপনি থামুন, 2000 আপনি আগে জানবেন যে এসআইআরটা কিভাবে হচ্ছে। 2002-এ যে লাস্ট এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে, তখনও তৃণমূল কংগ্রেস তো রাজনীতিতে ছিল এবং পশ্চিমবঙ্গে 2001-এ তাদের 60খানা এমএলএ ছিল, জিতে এসেছিল। তাহলে তখন সেই যে 60 জন এমএলএ ছিল 2002-এ, তারা কি কখনো রাস্তায় নেমে এই 2002-এ যে এসআইআর হয়েছিল তার বিরোধ করেছিল? রাজনৈতিক দলের প্রশ্নটা উঠবে। আপনি থামুন। তৃণমূল কংগ্রেস পার্থদা, যেটা আমার বক্তব্য, তখন 60খানা এমএলএ ছিল, 2001-এ তাদের 60খানা এমএলএ জিতেছিল এবং তখন তারা বিরোধী দল ছিল অ্যাসেম্বলিতে। 2002-এ তারা তো কোনো অপোজ করেনি। তাহলে 2002-এ যে এসআইআর হয়েছিল তখন সরকার পক্ষ এইভাবে কোনো অপোজ করেনি এবং সরকার পক্ষ সেটা সুস্থভাবে বিএলওদেরকে সাহায্য করেছিল। এবং বিএলওরা কাদের সাহায্য নিয়ে কাজ করেন?
বিএলওদের যদি দরকার হয়, বিএলওরা সাধারণত হন। 2001-এর সঙ্গে আপনি তুলনা করবেন কেন 2025? এই জন্যই এই যে 2011 পরে তখন কেন্দ্রে বিজেপি সরকার নেই, ইলেকশন কমিশনের ওপর কেন্দ্রীয় সরকারের প্রভাব নিয়ে কোনো অভিযোগ নেই। কেন্দ্রীয় সরকার, কিন্তু আজকে সেটা আছে। কেন্দ্রীয় সরকার তো পার্থদা এসে এখানে পশ্চিমবঙ্গের কারোর নাম ঢুকিয়ে দিতে বা বাদ দিতে পারবে না। তার জন্য 2002 যে সরকারের প্রভাব রয়েছে নির্বাচন কমিশন, সেটাকে প্রমাণ করতে হবে। আজকে বিহারে যে আপনার জানেন 65 লক্ষের কাছাকাছি নাম বাদ যাওয়ার পরে যে রিভিশনের জন্য চাওয়া হয়েছিল, রিভিশন হওয়ার পরে যে বাদবাকি নামগুলো ওঠার পরে আর কেউ ক্লেম করেছে কি? কেউ ক্লেম করেনি। তাহলে সেখানে কেন তাহলে সবাই অ্যাকসেপ্ট করলো? 47 লক্ষ ভুয়ো ভোটার ছিল, এটা তো প্রমাণ। তো কেউ ক্লেমই করেনি, তো পশ্চিমবঙ্গের অ্যাপিলই করেনি। যদি ভুল ভোটার কারোর নাম বাদও পড়ে যায়, তাকে তো সুযোগ দেওয়া হবে, তিনি অ্যাপিল আবার উঠবে। হ্যাঁ, এবং এই জন্য পর্যাপ্ত সময় থাকবে। তো এই যে অবশ্যই থাকবে। আজকে সেই যে সিস্টেমটা 2002-এর যে লিস্টটাকে ম্যাপিং করা হয়ে গেছে অলরেডি ইলেকশন কমিশনের সাইডে, তো সেই 2002-এর লিস্ট অনুযায়ী আজকে আপনারা যে বলছেন যে আমাদের কোনো নেতা বা আমাদের কোনো বিজেপির কোনো কার্যকর্তা যে বলছে 1 কোটি বাদ যাবে বা 1.5 কোটি বাদ যাবে, সেটা কোত্থেকে না প্রতিটা বুথের 2002-এর লিস্ট ম্যাপিং করে দিয়েছে ইলেকশন কমিশন। তো 2002-এ যাদের হয়তো মানে বাবার নাম ছিল না বা দাদুর নাম ছিল না, তারা যখন হঠাৎ করে আবির্ভাব হয়ে গেছে 2024-এর লিস্টে, লোকসভার লিস্টে, স্বাভাবিকভাবে একটা তো আইডিয়া আসবে প্রত্যেকের কাছে। তো সেই আইডিয়া অনুযায়ী বলা হচ্ছে। একটু আগে বিকাশের বক্তব্য থেকে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে তৃণমূল কংগ্রেস বিএলওদের ওপর মানসিক চাপ বাড়াচ্ছে, এবং এটা নিয়ে কোনো ঢাকঢাক গুড়গুড় নেই। বিকাশ বলছেন আমরা করছি, আমরা এটা করছি। তাহলে এই যে নির্বাচন কমিশন বিএলওদের শোকজ করছে, নির্বাচন কমিশনের তো নিজেদের কাজের অ্যাকাউন্টে নেওয়া উচিত যে রাজ্যের শাসক দল তারা ওপেনলি বলছে আমরা বিএলওদের উপর মানসিক চাপ তৈরি করছি। মানসিক চাপ না থাকা অর্থাৎ নিরপেক্ষ বসে নিরপেক্ষভাবে কাজ করার অধিকার বিএলওদের আছে, কে নিশ্চিত করবে সেটা? সেটা অবশ্যই নির্বাচন কমিশন নিশ্চয়, এবং নির্বাচন কমিশন এবং প্রশাসন, পশ্চিমবঙ্গের প্রশাসন। তার জন্য নির্বাচন কমিশন এর আগেও আপনাদের এটা জানেন আপনারা বলেছে যে বিএলওরা যদি কোনো ক্লেম করেন তাহলে তার এফআইআর নিতে হবে, এফআইআর অ্যাকসেপ্ট করতে হবে। এবং বিকাশের বক্তব্য থেকে স্পষ্ট যে পরিস্থিতি এইদিকে যাচ্ছে, কারণ বিজেপি এই প্রচার করে যাচ্ছে 1 কোটি লোক বাদ যাবে, 1 কোটি, তার থেকে প্রেশার বেড়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের। সেই জন্য তৃণমূল কংগ্রেস এবার মানসিক চাপ তৈরি করছে বিএলওদের উপরে। আপনারা এইভাবে রাজ্যের শাসক দলের প্রেশার বাড়িয়ে দিচ্ছেন কেন? 1 কোটি লোক বাদ যাবে, 1.5 কোটি লোক বাদ যাবে, যেহেতু যা হবে দেখা যাবে। না, যা হবে না, আমি তো বললাম 1 কোটি। আপনারা কিভাবে জানছেন? এটাই তো জানছি, 2002-এর যে লিস্ট প্রতিটা বুথের ম্যাপিং করা হয়ে গেছে অলরেডি ইলেকশন কমিশনের সাইটে। 2002-এর ভোটার লিস্ট অলরেডি আপলোডেড হয়ে গেছে। তাহলে এসআইআর এ কারা বাদ যাবে না? 2002-এর লিস্টে যাদের নাম ছিল না তৎকালীন দিনে, যাদের 18 বছর হয়েছিল, অথবা তাদের বাবার বা তাদের মায়ের বা তাদের পূর্বপুরুষদের কারোর নাম নেই, হঠাৎ করে যারা আবির্ভাব হয়ে গেছে, তো তাদেরকে তো কাগজ দেখাতে হবে, তাদের নাম তো বাদ যাবে। সেই অনুযায়ী প্রতিটা, এটার জন্য কোনো রাজনীতিবিদ হওয়ার দরকার হয় না, এর জন্য বিজেপি হতে হয় না। প্রতিটা বুথের যে কোনো সাধারণ মানুষ তার বুথের 2002-এর লিস্ট খুললে এবং 2024-এ যে লোকসভা লাস্ট ইলেকশন হয়েছে তার লিস্ট খুললে তার মধ্যে যে ফারাক সেটা দেখে তিনি তার নিজের বুথের বলে দিতে পারবেন। তার জন্য কোনো বিশেষজ্ঞ হয় না, বিশেষজ্ঞ প্রতিটা সাধারণ মানুষ জানে অনুপ্রবেশকারীরা এখানে তৃণমূলের ভোটার। অনেক কিছু আমাদের এখানে বারবার আলোচিত হয়ে যাওয়া বিষয় আবার উঠে আসছে, অর্থাৎ কিভাবে এসআইআর হচ্ছে, কি কি পেপারের ভিত্তিতে এসআইআর হচ্ছে, কি হলে কি হবে, এই টেকনিক্যাল ব্যাপার এর আগেও আলোচনা হয়েছে। আমার ধারণা আগামী 1 মাস ধরেই আলোচনা হবে, আমরা এটাকে ঠেকাতে পারবো না। কিন্তু মূল পয়েন্টগুলোকে যখন যেরকম ঘটনা চোখের সামনে ঘটছে সেইগুলোকে আলাদা করে তুলে আনতে চাইছি আমি। এবং তার মধ্যে অন্যতম বিএলওরা, তাদের উপর মানসিক চাপ তৈরি হচ্ছে, তাদের মধ্যে কেউ কেউ কাজ করতে চাইছেন না, আবার তাদের পাল্টা মানসিক চাপ বাড়াচ্ছে, নির্বাচন কমিশন শোকজ করছে। কিন্তু বিকাশ, কথা হচ্ছে যে বিজেপির কথায় আপনাদের প্রেশার কেন বাড়বে? কেন আপনারা মনে করবেন যে বিজেপি যে বলছে 1 কোটি লোক বাদ যাবে, সত্যি 1 কোটি লোক বাদ যাবে? কাজটা করছে নির্বাচন কমিশন, এবং সেটা আইন মেনে, আইনের যে নিয়ম আছে, যে নিয়ম রেগুলেশনস আছে তাই মেনে হচ্ছে। আপনারা আগে থেকে এত হাইপার অ্যাক্টিভ কেন? আচ্ছা, এবার আমি আপনাকে বলি যে আপনার প্রথম কথাটায় আমার আপত্তি আছে যে মানসিক চাপ তৈরি করা হচ্ছে বা এটাকে স্বীকার করা হচ্ছে হুমকি ধমকির মতো জায়গায় নিয়ে যাওয়া। আমাদের মানসিক চাপ তৈরি করার কথাটা এই প্রসঙ্গে বলেছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের রাজ্যের বিভিন্ন মুভমেন্টে, সেটা ডিএ হোক বা যে কোনো মুভমেন্টের ক্ষেত্রে সরকারি কর্মচারীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সরাসরি দলনেত্রীর বিরুদ্ধে
বা যে কোনো রকমের রাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রে তারা একদম খুল্লা বক্তব্য রেখেছে। অর্থাৎ সরকারি কর্মীদের মধ্যে রাজনীতিকরণ নেই এরকমটা কিন্তু নয়, এবং এই সরকারি কর্মচারীরাই কিন্তু বিএলও হিসেবে কাজ করবে আগামী দিনে। কে বলতে পারে এই ধরনের সরকারি কর্মচারীরা, তারা কাজ শুরু করে দিয়েছে, এই সরকারি কর্মচারীরা রাজনৈতিক উদ্দেশ্যে তারা কাজ করবে না, কে বলতে পারে? তার কারণেই এদের উপরে নজরদারিটা জরুরি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। নজরদারি তো আলাদা জিনিস, আপনি বলছেন এদের মানসিক চাপ, এদের নজরদারিতেই তো মানসিক চাপে রাখতে হবে। হ্যাঁ, নজরদারি হলেই মানসিক চাপ বাড়বে, তারা ভুল করবে না সেক্ষেত্রে। এবার রইল আমার কয়েকটা প্রশ্ন, এবং দু এক ক্ষেত্রে বন্দুক দেখিয়েও যাবে তারা ভুল না করে সেটা নিশ্চিত। এরকমটা হয়নি আজ পর্যন্ত, এইরকমটা হয়নি। কেউ যদি প্রমাণ করতে পারে সেক্ষেত্রে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা আমার প্রথমের দিনেও ছিল, এর আগের বিতর্কে, আজকেও তাই বক্তব্য। এবার রইল আমার দ্বিতীয় একটা কিছু প্রশ্নে, কিছু পরিসংখ্যানে। আচ্ছা, আপনাদের মনে থাকবে 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, এবং সেই ধ্বংস হওয়ার পরে আরে বাবরি মসজিদে চলে গেলেন আপনাকে শেষ করতে দিন। আমি বাবরি প্রতিনিধি সেই ভদ্রতাটুকু বিকাশ। হ্যাঁ, 1992 সালের কথা। তারপর বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পরে একটি ধর্মীয় অসহিষ্ণুতা, অশান্তি ইত্যাদি এই উপমহাদেশে হয়েছে, এবং সেই সময় কিন্তু বাংলাদেশ থেকেও তার পরবর্তী সময় বেশ বহু সংখ্যক মানুষজন আমাদের দেশে এসছে, এবং তার পরবর্তীকালে 2002-এ কিন্তু এসআইআর হয়েছে। এসআইআর এ কাটছাটের ইয়েটা সেই সময় হয়েছে। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি। যখন 2001 সাল, ঠিক এসআইআর এর আগের মুহূর্ত 2001 সাল, তখন হলো গোধরা দাঙ্গায় তখনও ঠিক এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যেই জায়গাতে সারা এই উপমহাদেশ জুড়ে একটা গেল রব, এমন একটা অশান্তির বাতাবরণ। সেই সময়টা আপনারা সংবাদ মাধ্যমে যুক্ত, আপনারা জানেন বহু মানুষ নিরাপদ আশ্রয়ের কারণে ভারতবর্ষ থেকে অন্য জায়গায় যাওয়ার একটা প্রক্রিয়া সেই সময় ছিল। কিন্তু 2002-এর যে এসআইআরটা হয়, সেই এসআইআরটাতেই পরিষ্কার হয়ে গেছিল কারা এই দেশের প্রকৃত নাগরিক বা ভোটার তালিকায় থাকার উপযুক্ত, কারা নাগরিক নয়। এইবার রইল এর পরবর্তীকালে যারা আসবে। আমি সেক্ষেত্রে বলবো এর পরবর্তীকালে যারা আসবে তাদেরকে তো প্রমাণ করতে হবে যে হ্যাঁ 2002-এর সময় আমাদের যে নামটা ছিল, আমার দাদুর, আমার দিদিমার, আমার বাবার ইত্যাদি যে নামটা ছিল, সেই নামের ক্ষেত্রে আমি আমার প্রপার ডকুমেন্টটা শো করব। এবং এই ডকুমেন্টেশনের ক্ষেত্রে যেই সমস্ত অসুবিধার সম্মুখীন যারা হবে, যারা নিজেদের প্রপার ডকুমেন্ট হারিয়েছেন, যারা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা হারিয়েছেন, যারা ধরুন কোনো একজন মহিলাদের নামে সাধারণত জমি, বাড়ির দলিল ইত্যাদি খুব একটা হয় না, আমরা এটা জানি, আমাদের আর্থসামাজিক পরিবেশে এটা আছে, এবং তাদের নামে যেহেতু প্রপার সেই ডকুমেন্ট, জমি বাড়ির ইত্যাদি নেই, তাদের বাবা, মা, দাদু, দিদা ইত্যাদি নাম আমাকে প্রমাণ করতে গেলে সেই যে কাগজগুলো দিতে হবে, সেখানে আমার পদবি মিলবে না, আমার গার্জিয়ান হিসাবে এখন আমার স্বামীর নাম, আমার বাবা মার নাম ওই জায়গাটায় নেই। এই ধরনের লিঙ্কগুলো করতে গেলে যেই অসুবিধার সম্মুখীন হবে, তার জন্যই পর্যাপ্ত সময়টা চেয়েছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এমনটা না হয় যে আমার বিএলও গেল দুবার, কোনো একজন খেটে খাওয়া মানুষ লোকের বাড়িতে কাজ করে। পয়েন্টগুলো তুলছেন, আমি বারবার বলছি বিকাশ, এই পয়েন্টগুলো যখন এই টেকনিক্যাল স্ন্যাকগুলো সামনে আসতে শুরু করবে, যখন প্রমাণিত হবে যে সত্যি এত কম সময়ে এত জটিল একটা প্রক্রিয়া করতে গিয়ে ভুল হচ্ছে, একাধিক এরকম পয়েন্ট আসবে, তখন আমরা আলোচনা করব। এটা হয়েছে বলে বলছি, কারণ 65 লক্ষ প্রক্রিয়াটা তো শুরুই হয়নি। না, এটা হয়েছে বলেই আমরা প্রক্রিয়াটা সামনের সপ্তাহে যদি হয়, তাহলে আমরা বিহারে এই প্রক্রিয়াটা দেখলাম, জগদ্ধাত্রী ছট এসব পেরিয়ে গিয়ে হয়তো 2 তারিখে তো শুরু হবে। দেখলাম যে এই 65 লক্ষ অল্প কয়েকটা দিনের মধ্যে আলটিমেটলি হয়ে যাচ্ছে। বিহারে তো সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট এটা সবাইকে বলে রাখি, আমি আপনাকে বলছি সুপ্রিম কোর্ট আমরাও জানি কি বলেছে, আমি সেটা বলছি না বিকাশ, আমি বলছি যে বিহারে কিন্তু আলটিমেটলি এখন এই মুহূর্তে পোস্ট এসআইআর নির্বাচন হচ্ছে, এবং এসআইআর এ ভুল হয়েছে বা এসআইআর এ আমার নাম থাকা উচিত ছিল কিন্তু এসআইআর এর জন্য নেই, এই ধরনের অভিযোগ সামনে নেই, একটাও নেই, অন্তত সারফেসে নেই। ভেতরে কেউ থাকতে পারে দু একটা, কিন্তু ওপেনলি নেই। এবং আমার ধারণা বিরোধী দলগুলো চুপ করে থাকতো না, যদি এরকম 10টা 15টা 25টা কেস থাকতো, তারা এটা নিয়ে মাঠে নেমে পড়তো, কারণ এখন প্রচারেরই সময়। বিরোধী দলগুলো বলছে। এবার আপনাকে বলি, এই যে ফিগারটা 47 লক্ষ,
এখানে আপনাকে বলছি যেই প্রচারটা করা হয়েছিল, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, অবৈধ নাগরিক ইত্যাদি প্রচার, ঢালাও প্রচার করা হলো যে এরা দেশে ভরে গেছে এবং বিহার, পশ্চিমবঙ্গ তার মধ্যে অন্যতম। এবার ধরুন বিহারে মোট বুথ সংখ্যা ধরুন 90,700 কত, আমি যদি সঠিক ফিগারটা আমাকে এর আগের বিতর্কে যে বিজেপির প্রতিনিধি ছিলেন তিনি বললেন যে প্রত্যেকটা বুথে 50 জনের ওপরে বা 50-এর আশেপাশে যারা ডেড ভোটার, মৃত ভোটার, এই ভোটগুলো নাকি দিয়ে দেয় ভূতেরা ইত্যাদি ইত্যাদি বহু কথা বললেন। আমি যদি 50 টাকাই ফিগার ধরি, 91,000 বুথ ইকুয়াল টু 50, আপনার ফিগার অন্তত পক্ষে সেইখানেই তো আপনার 30 লক্ষের উপরে আপনার নাম চলে আসে, 45 লক্ষ নাম আসার কথা। সেইখানে আপনি এই যে অবৈধ নাগরিক, বিদেশি ভোটার, রোহিঙ্গা, এই ধরনের ফিগারটা কোথা দিয়ে, তবে কি আমাকে ধরে নিতে হবে যে এই যে শব্দের জাগলারিগুলো শুধুমাত্র পাবলিক বা ভোটারদেরকে প্রভাবিত করার জন্য? দেখুন, আমি দিয়েছি রোহিঙ্গা ইত্যাদি, এবং যাদের নাম অটোমেটিক্যালি প্রপার কারণে বাদ গেল, এই নামগুলোকে দেখি আমরা ভোটে প্রচার করতে পারবো। এই তো দেখুন 45 লক্ষ, এই তো দেখুন 90 লক্ষ নাম বাদ গেছে, তার মানে এরা হচ্ছে রোহিঙ্গা। এবার বিকাশ অন্য সম্ভাবনার দিকে চলে যাচ্ছেন। বিকাশ বলছেন মৃত ভোটারদের নাম যদি বাদ যায় তাহলেও সেখানে বেশ কয়েক লক্ষ নাম বাদ যাবে, এটা উনি ধরে নিচ্ছেন, একটা হিউজ পরিমাণ। এবং সেই তাহলে আপনি ধরে নিচ্ছেন যে এতগুলো মৃত ভোটারের নাম এক্সিস্ট করে, সেক্ষেত্রে এসআইআর তো করতেই হবে। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরি, 1 মিনিট। আমাদের এই আলোচনায় বিহার প্রসঙ্গ এনেছেন বিকাশ। আমি যেখানে বলছিলাম যে বিহারে এই মুহূর্তে অন্তত সারফেসে এরকম কোনো অভিযোগ নেই যে এসআইআর এর কারণে বৈধ ভোটার বাদ পড়েছেন। একেবারে ভেতরে ছোটখাটো জায়গায় থাকতে পারে, কিন্তু খুব বড় আকারে নেই, বিরোধী দলগুলোর মুখেও শোনা যাচ্ছে না, তারা নির্বাচন নিয়ে ব্যস্ত। কিন্তু বিহারে এই নির্বাচনকে সামনে রেখে বিজেপি অন্য বড় প্রশ্নের মুখে পড়েছে, যে প্রশ্ন তুলেছেন প্রশান্ত কিশোর। আমরা সেই প্রসঙ্গে ফিরবো, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে, ফিরে আসছি বিরতির পর।